আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমতি আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতা ও অটোনমিক নিউরোপ্যাথির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেভাবে তিনি সরে দাঁড়িয়েছেন তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন। শারীরিক ও মানসিকভাবে অসমর্থ রাষ্ট্রপতিকে সরাতে চিকিৎসাধীন স্পিকারকে তড়ি ঘড়ি করে ফেরানো হলো কেন? বিমানবন্দরে নেমেও স্পিকার কিছুই না জানা, তার পরপরই পদত্যাগপত্র পৌঁছানো আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, সব যেন আগে থেকে লেখা কোনো রাজনৈতিক থ্রিলারের স্ক্রিপ্ট। শেখ হাসিনার ফেরার ঘোষণার পর তাকে সরে যেতে হলো। ছড়িয়ে পড়া এমন একটি দাবির প্রেক্ষিতে সরকার একটি পক্ষ বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার প্রকাশের আগেই তাকে সরে যেতে বলা হয়েছিল। আবার রাষ্ট্রপতির পদটা যে কতটা অলংকারিক তা 2007 ও 2024 সালে বোঝা গিয়েছিল। তাহলে কি ওই অলংকারিক পদকে পুঁজি করে যারা ক্ষমতাধর হয়ে ওঠে তাদের উপরই সরকারের নজর? যে লক্ষ্যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরতে হোক না কেন, শেষ পর্যন্ত তিনি কি আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের কাছে আস্থা হারিয়ে দুকুল হারালেন, নাকি পদত্যাগের পরও আগামী দিনের রাজনীতির গতিপথ বদলে দিতে ব্যবহার হতে পারেন তিনি, ঠিক যেমনটা গত 2 বছর হয়েছিলেন? প্রশ্ন হলো আসল খেলাটা ঠিক কোথায়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 সালের 24 এপ্রিল শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল। গত কয়েকদিন ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন অথবা সরকার তাকে সরিয়ে দিতে চায় বলে তিনি সরে যাচ্ছেন, এমন খবরে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার টেবিল। রাষ্ট্রপতি শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর আরো পাকাপোক্ত হয় যখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনকে থাইল্যান্ড থেকে সফরের মাঝ পথে উড়িয়ে আনা হয়। গত 19 জুলাই স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন। তার ফেরার কথা ছিল 26 জুলাই। তড়িঘড়ি করে সরকার অনুরোধে তিনি 2 দিন আগে ফেরত আসায় প্রশ্ন ওঠে, সরকার এত তাড়াহুড়ো কেন করছে? আবার সরকারের শীর্ষ ব্যক্তিরা বিষয়টি নিয়ে সরাসরি কিছুই বলেননি। যেটুকু বলছেন তাতে বিষয়টিকে গণমাধ্যমের গুজব বা অতি কথন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি খোদ স্পিকারই বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেন তিনি তখনও কিছু জানেন না, অথচ এর কিছুক্ষণ পরে তার কাছে পৌঁছে যায় রাষ্ট্রপতির পদত্যাগপত্র। 24 জুলাই বিকেল 5:01 স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর ভাষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার তড়িঘড়ি করে স্পিকারকে তার থাইল্যান্ড সফর সংকুচিত করে ফিরিয়ে আনায় সরকারের উঠে পড়া লাগার এমন সিদ্ধান্ত নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে স্পিকার সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন ও সন্দেহকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার একটি পক্ষ বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সরকার রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছেন। তবে সরকারের শীর্ষ একটি সূত্র বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার রয়টার্সে প্রকাশিত হয়েছিল 10 জুলাই। সরকারের শীর্ষ মহল থেকে তারও 1 সপ্তাহ আগে সরে যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে মানসিক প্রস্তুতি নিতে বলেছিলেন। আবার যদিও তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, কিন্তু বাস্তবে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা অলংকারিক। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই থাকে সব ক্ষমতা। সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন রাষ্ট্রপতির হাতে যদি অনেক ক্ষমতা থাকতো তাহলে 2007 সালে অধ্যাপক ইয়াজউদ্দিন 111 কিংবা 2024 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের পতন ঠেকিয়ে দিতে কি পারতো না? কিন্তু দুটো সময় দুজন রাষ্ট্রপতি ছিলেন হাতের। এমনকি বি চৌধুরীর বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্রের অভিযোগ করে, কিন্তু সেই বি চৌধুরী কি কিছু করতে পেরেছিলেন? আবার আরেকটি পক্ষ বলছে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেয়া আছে। তাদের আশঙ্কা রাষ্ট্রপতি এই দণ্ড মওকুফ করে দিতে পারেন।
স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সবশেষ 13 বছর পলাতক থাকার পর ফিরে এসেছেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত জামাত নেতা আবুল কালাম আজাদ। ফিরে এসে তাকে একদিনের জন্য জেলে যেতে হয়নি, এমনকি তিনি জামিনও চাননি। পুরো প্রক্রিয়াটি করেছে তখনকার অন্তর্বর্তী সরকার ও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির নির্দেশে দণ্ড স্থগিত করাটা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির এখতিয়ার হলেও এখানে রাষ্ট্রপতির কিছুই করার থাকে না সরকারের আদেশ পালন ছাড়া। তাহলে সরকার এতটা তড়িঘড়ি করে স্পিকারকে ফিরিয়ে এনে কেন রাষ্ট্রপতিকে সরিয়ে দিল, যেটিকে আনুষ্ঠানিক ভাষায় পদত্যাগ বলা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। সরকারের দুটি সূত্র থেকে বিষয়টি নিয়ে একই রকম বক্তব্য পাওয়া গেছে। ওই সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি মূল বিষয় নয়, বরং ক্ষমতাধর পক্ষগুলো যারা রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমতার চর্চা করে বা করতে পারে সেখানেই সরকারের শীর্ষ মহলের নজর। সরকারের পছন্দসই ও পুরোপুরি আজ্ঞাবহ রাষ্ট্রপতি না থাকলে অনেক সময় সেই ক্ষমতাধর গ্রুপকে সরকারে বসে আনা কঠিন না হলেও সময় সাপেক্ষ হয়ে যায়। পরিস্থিতি অনুযায়ী তড়িৎ ব্যবস্থা নেওয়া যায় না, সেই পথটি পরিষ্কার করতে রাষ্ট্রপতিকে সরে যাওয়ার সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছিল। সরকার একজন মন্ত্রী মনে করেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলা ও শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পর্কিত নয়, এর সাথে ভূরাজনৈতিক বিষয় জড়িত। ওই মন্ত্রী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে হবে না এমন সংশয়ের মধ্যে ছিল। তখনও ভূরাজনৈতিক পক্ষগুলো একমত না হতে পারায় নির্বাচনটা ঝুলেছিল। এমনকি তারেক রহমানও দেশে ফেরার আগে ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন, তার ফিরে আসাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না, যে কারণে এসব রাজনৈতিক ইস্যুর মোড় ঘুরিয়ে দেওয়ার বিষয়টি বঙ্গভবনে কে থাকলো তার উপর খুব বেশি নির্ভর করে না। দর্শক, স্পিকারের কাছে পাঠানো পদত্যাগ পত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন লিখেছেন, এখনো পর্যন্ত নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। 24-5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি লেখেন, তৎকালীন সরকার পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট দেখা দেয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত ক্ষমতা বলে তিনি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন চিঠিতে উল্লেখ করেন, বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। তিনি দাবি করেন, তার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। অনেকে প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতি কি তার বিদায়ী পত্রে বিগত দুটি সরকারের বৈধতার কথা জানিয়ে গেলেন? না হলে পদত্যাগ পত্রে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করা জরুরি হলেও এসব বিষয়ের অবতারণা কেন করলেন? মোহাম্মদ শাহাবুদ্দিন এরপরই পদত্যাগ পত্রে নিজের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। লিখেছেন, তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদের চিকিৎসা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, অটোনমিক নিউরোপ্যাথি হলো এমন একটি স্বাস্থ্যগত অবস্থা যেখানে শরীরের অনৈচ্ছিক স্নায়ু বা অটোনমিক নার্ভস গুলো ক্ষতিগ্রস্ত হয়। মানুষের শরীরে যেসব কাজ সচেতন চেষ্টা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ঘটে, যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, হজম প্রক্রিয়া, ঘাম হওয়া এবং মূত্রথলির নিয়ন্ত্রণ, এই স্নায়ুগুলো মূলত সেসব কাজ পরিচালনা করে। যখন এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন শরীরের এই স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলোতে ব্যাঘাত ঘটে। অটোনমিক নিউরোপ্যাথির সবচেয়ে প্রধান ও সাধারণ কারণ হলো ডায়াবেটিস। ব্লাড সুগার দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে এই নার্ভগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগ পত্রের শেষে উল্লেখ করেছেন, সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের 50-3 নম্বর অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে জাতীয় সংসদের স্পিকারকে সম্বোধন করে
নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হবে। এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, এখানেও একটি প্রশ্ন উঠেছে, সেটি হলো বলা হচ্ছে রাষ্ট্রপতি অসুস্থ, তিনি আবার যার কাছে দায়িত্ব দিয়ে চলে গেলেন তিনি চিকিৎসার মাঝ পথে দেশে ফিরেছেন দায়িত্ব নেওয়ার জন্য। এখন সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালনে কোনো বাধা নেই, অর্থাৎ নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন। এর আগেও 2002 সালের 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। যেহেতু এখন সংসদ বহাল আছে, তাই সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি মনোনীত প্রার্থী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি সাংবিধানিক দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে যেহেতু এই মুহূর্তে সংসদ নেই, তাই পরবর্তী সংসদ অধিবেশন না ডাকা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সুযোগ নেই। এদিকে 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল একটি পক্ষ। মোহাম্মদ ইউনূস যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাননি, সেটি নানা ঘটনা থেকে পরিষ্কার হয়েছিল। সেই গ্রুপটির পক্ষ থেকে এবার দাবি তোলা হচ্ছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ব্যবস্থা নেয়ার সুযোগ নেই, কারণ সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনকালে যে কোনো কাজের জন্য ইনডেমনিটি দেওয়া আছে, যার অর্থ হলো রাষ্ট্রপতিকে তার কাজের জন্য কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে রাষ্ট্রপতি পদত্যাগের পর বেশ কিছু সুবিধা সরকার থেকে পাবেন। বাংলাদেশের 2016 সালের রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন অনুযায়ী এসব সুবিধা পাবেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন একুল ওকুল দুকুলি হারিয়েছেন। প্রথমত 24-এর 5 আগস্ট পরবর্তী ভূমিকার জন্য আওয়ামী লীগের অনেকেরই তার বিরুদ্ধে ক্ষোভ আছে। আওয়ামী লীগের একটি পক্ষ মনে করে ইউনূসের শাসনামলে যখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চলছিল তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে চুপ ছিলেন। এমনকি ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার পর সাক্ষাৎকারে নিজেকে নিয়ে কথা বলেছেন, অথচ যে আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল তাদের উপর নির্যাতন নিয়ে কোনো কথা বলেননি। এমনকি নিজে মুক্তিযোদ্ধা হলেও ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বহু স্থান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলেও তিনি ছিলেন চুপ। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হয়েও তার যে কার্যত কোনো ক্ষমতা ছিল না সেটি তখনও স্পষ্ট হয়ে উঠেছিল। আবার ইউনূসের আমলে অনেক নিবর্তনমূলক আইনের অধ্যাদেশে অবলীলায় তিনি স্বাক্ষরও করে গেছেন। এসব কারণে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আওয়ামী শীর্ষ মহলের প্রায় পুরোটাই ক্ষুব্ধ। আবার নির্বাচনের পর বিএনপিকে পুরো দমে সমর্থন দিয়ে গেছেন। বিএনপির লিখিত স্ক্রিপ্ট পড়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে ভাষণ দিয়েছেন। শেষ পর্যন্ত সেই বিএনপিও মেয়াদ পূর্ণ করতে দিল না মোহাম্মদ শাহাবুদ্দিনকে। তবে সরকারের একটি সূত্র বলছে দুকুল হারানো সত্ত্বেও বাংলাদেশের সামনের দিনের রাজনীতির গতিপথ পাল্টানোর জন্য মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনেকেই ব্যবহার করতে পারেন। রাজনীতিতে নতুন নতুন বিতর্ক তৈরি আর আইনগত জটিলতা অনেক কিছুই দেখা দিতে পারে যদি সদ্য সাবেক হওয়া এই রাষ্ট্রপতিকে কেউ ব্যবহার করতে পারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশে বেশ কয়েকবার সামরিক শাসন চলেছে, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। আর সে সকল সামরিক শাসনে দেশের কতটা উপকার হয়েছে সেটা পরের বিষয়, কতটা ক্ষতি হয়েছে তাও আলোচনার বিষয় নয়। কিন্তু যখন
এই সামরিক শাসনগুলো এসেছে, একটু যদি হিসাব করে দেখেন, ওই সময়গুলোতে আসলে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প ছিল না। দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ। রাজনীতি তো আজকের নয়। আজকের এই আলোচনায় কখন কোন পরিস্থিতিতে কিভাবে সামরিক শাসন আসে এবং এগুলো প্ল্যান করে না, বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে সফল সামরিক অভ্যুত্থান হয়, সেখানে একটি অভ্যুত্থানের জন্য একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই পরিস্থিতির কারণে সামরিক শাসনটা ওয়েল অ্যাকসেপ্টেড হয় এবং সামরিক শাসনের 99% ক্ষেত্রে ফেল করে যারা উদ্যোক্তা, আর 1% সফল হয়। যেমন ধরুন, আমাদের উপমহাদেশ আসলে সবগুলো সামরিক শাসন সফল হয়েছে। পাকিস্তানের জিয়াউল হক সফল হয়েছেন, তারপর পারভেজ মোশাররফ সফল হয়েছেন, বাংলাদেশে জিয়াউর রহমান, তারপর এরশাদ সাহেব, এরপর মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব, তারা সফল হয়েছেন। আর এখন যাই বলেন না কেন, ওয়াকারুজ্জামান কিন্তু সফল, একেবারে শতভাগ সফল। এবং ওয়াকারুজ্জামান সাহেবের যে সফলতা, একটা মানে উনি না হলে এই অভ্যুত্থানটা হতো না। এবং অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে যে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে, এবং টিল নাও তিনি পর্দার আড়ালে থেকে সবকিছু যেভাবে নিয়ন্ত্রণ করছেন, বা সবকিছু যেগুলো ম্যানেজ করছেন, আপনি নিয়ন্ত্রণ না বলে ম্যানেজ বলতে পারেন, বা যাকে বলা হয় লাটাই যেভাবে ধরে রেখেছেন, এটি বিস্ময়কর। ইউনূস জমানাতে অনেক কিছু হতে পারত। সেখানে যেভাবে মওহুদ ছিল, যেভাবে বঙ্গভবন চুরমার করে দেওয়ার জন্য একটা ফোর্স তৈরি হয়ে গিয়েছিল, যেভাবে বিএনপিকে পাশ কাটিয়ে একটি বিশেষ শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর সমস্ত আয়োজন চূড়ান্ত হয়েছিল, ঠিক সেই জায়গাটিতে আমাদের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। তো এই পরিস্থিতিগুলো এখানেই থেমে থাকবে কিনা, বা সামনে আরো এগোবে কিনা, বা সামনে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা এই মুহূর্তে আসলে খুব মুশকিলের একটা বিষয়। তো কাজে বাংলাদেশে এই প্রসঙ্গ বাদ দিয়ে আমরা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কতগুলো বিষয় আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সামরিক শাসনটা আসলে আমাদের জন্য কতটা অপরিহার্য, বা অন্য দেশের জন্য কতটা অপরিহার্য হয়, এবং কখন কোন পরিস্থিতিতে অপরিহার্য হয়। এক নাগারে বলে নেই যে প্রথমে ধরেন এই মুহূর্তে কারা কারা সফল সামরিক শাসক আছেন। যদি আপনি ধরেন, তাহলে সবচেয়ে আকর্ষণীয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় সামরিক শাসকের নাম হলো এখন বুর্কিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম তারোরে। এর সাথে মানে গ্লোরিয়াস থাকে না। একসময় মিশরে যতটা গামাল আব্দেল নাসের যতটা জনপ্রিয় ছিলেন, ইব্রাহিম তারোরে ঠিক ততটা। এবং ইব্রাহিম তারোরের আগে, এই সামরিক অভ্যুত্থানের আগে 3 থেকে 4টি সামরিক অভ্যুত্থান হয়েছে, তারা ফেল করেছে। এবং যেভাবে ফ্রান্স তাদের এই কলোনিটিকে ডমিনেট করে রাখছিল, সেখানে ইব্রাহিম তারোরের অংশগ্রহণ এবং তার যে সফলতা, এটা বিশ্বকে চমকিত করে ফেলেছে। এগেল ইব্রাহিম তারোরে। 2 নম্বরে সারা পৃথিবী মিলে চেষ্টা করছে উগান্ডার বিরুদ্ধে সেই পাল্টা অভ্যুত্থান করার জন্য, কিন্তু দীর্ঘদিন, সে 80-র দশক থেকে এখন পর্যন্ত, প্রথমে গেরিলা যুদ্ধ, তারপরে সামরিক যাকে বলা হয় কু, এরপরে শাসন ক্ষমতায় আছেন সেই মুসেভেনি, প্রেসিডেন্ট মুসেভেনি। স্টিল অত্যন্ত শক্তিশালী হাত দিয়ে সেই প্রায় 40-45 বছর ধরে তিনি শাসন চালাচ্ছেন। এরপরে মিশরে আছেন সিসি, আব্দুল ফাত্তাহ সিসি, অত্যন্ত সফল সামরিক শাসক, এবং সারা দুনিয়াকে তারা পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছেন, নিজের দেশকে নিয়ন্ত্রণ করছেন, এবং তারা সফল হয়েছেন। আবার যদি আপনি আমাদের পাক ভারত উপমহাদেশে দেখেন, ইমরান খানকে হটিয়ে যেভাবে অসীম মনির পর্দার আড়ালে থেকে মূলত দেশটাকে সামরিক শাসন দিয়ে চালাচ্ছেন,
এটি বিস্ময়কর, যেটা বলার মতো নয়। এখন এই সকল দেশ সহ আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যেখানে মূলত কার্যত ইভেন আপনি চিলি ধরেন, তারপরে কিউবা ধরেন, সেখানে যেভাবেই থাকুক না কেন সামরিক বাহিনী কিন্তু সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তো সেই দিক থেকে বাংলাদেশের যে সামরিক শাসন, সেই সামরিক শাসনটা আমরা দুটো সামরিক শাসন পেয়েছি সরাসরি, আর একাগ্রের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন পরোক্ষ, আর এই জামানাতে জেনারেল ওয়াকারুজ্জামানের যে মানে ক্ষমতা, এটা একেবারেই বেশি পরোক্ষ বলে বোঝা যাচ্ছে না। তো এই জিনিসগুলো কেন হলো? প্রথম যে কারণটা সেটি হলো যে মানুষের রাজনৈতিক অধিকার যখন রাজনীতিবিদরা হরণ করে, এবং রাজনীতিবিদরা যখন নিজেরা অপমানিত হয় এবং তাদের প্রতিপক্ষকে অপমান করে, তখন সেখানে মিলিটারি ইন্টারভেনশনটা অপরিহার্য হয়ে পড়ে। আপনি দেখুন যে আমাদের দেশে সে পাকিস্তান জমানাতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের মৃত্যুর পরে একটার পর একটা সরকার যেভাবে ফেল করলো, 1948 থেকে একেবারে 57 পর্যন্ত, অলমোস্ট 10 ইয়ার্স। এই 10 ইয়ার্সের মধ্যে আপনি শুধু ঢাকাতে দেখেন প্রাদেশিক গভর্নর কতবার পরিবর্তন হয়েছে, প্রাদেশিক সরকার কয়বার পরিবর্তন হয়েছে, 47 থেকে 57 পর্যন্ত, কতজন প্রধানমন্ত্রী হয়েছেন এখানে এবং পাকিস্তানে, ঘন মানে মুড়ি মুরগির মতো পরিবর্তন হয়েছে। এবং যতবার এই গণতন্ত্রের যাকে বলা হয় সরকারগুলো পরিবর্তন হয়েছে, তারা ফেল করেছে, ততবারই ক্ষমতাটা চলে গেছে ক্যান্টনমেন্টের হাতে। এবং ক্যান্টনমেন্ট পার্লামেন্টের বিকল্প হিসেবে প্রেসিডেন্টের যে পদ, সেই পদটিকে শক্তিশালী করেছেন। এবং সেই প্রেসিডেন্ট একবার গোলাম মোহাম্মদকে বানানো হলো পাকিস্তানে, তারপর ইস্কান্দার মির্জাকে বানানো হলো, এবং তার পদ ধরে একটা সময় আইয়ুব খান ক্ষমতাটা নিয়ে নিলেন। সেই আইয়ুব খানের পরে ইয়াহিয়া খান, আর আমাদের বাংলাদেশের টিক্কা খান, আবার সেই টিক্কা খানের পরে জিয়াউল হক থেকে শুরু করে পাকিস্তানের যে ধারাবাহিকতা চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে যে মিলিটারি ব্যুরোক্রেসি এবং সিভিল ব্যুরোক্রেসি, এটা বলতে গেলে এখনো পর্যন্ত মিলিটারি নির্ভর হয়ে আছে। এখনো পর্যন্ত এরশাদ জামানাতে যেটা ছিল সেটা হলো প্রত্যেকটা জেলাতে একজন ডিসি পদমর্যাদার যে বেসামরিক কর্মকর্তা আছেন, বা এসপি পদমর্যাদার যে কর্মকর্তা আছেন, আর জেলা জজ পদমর্যাদার, এই কজন হলো একটা জেলার প্রধান কর্মকর্তা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে। এর সঙ্গে সঙ্গে রোডস অ্যান্ড হাইওয়েজের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তারপর রোডস অ্যান্ড হাইওয়েজের পরে এখানে তারপরে এলজিআরডির একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, পাবলিক হেলথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, এরকম অনেকগুলো পোস্ট, এমনকি সিভিল সার্জন, এরকম অনেকগুলো পোস্ট মূলত ডিসি এবং এসপির সমপর্যায়ের। অ্যাটলিস্ট ধরেন 20 জনের মতো জেলা পর্যায়ের কর্মকর্তা রয়েছেন সেম ব্যাজ অ্যান্ড র্যাঙ্কে। তো এরশাদের জমানাতে এই পদগুলো তৈরি করা হয়েছে। তৈরি করার পরে সেখানে যখন একজন মেজরকে পাঠানো হতো, তখন তিনি চান বা না চান সমস্ত জেলা অ্যাডমিনিস্ট্রেশন সেই মেজরের পায়ের উপর লুটিয়ে পড়ত। এমনকি এরশাদ জমানাতে কথা হয়ে উঠেছিল যে আমাদেরকে মেজর র্যাঙ্কে, এমপিরা বলতেন, পার্লামেন্টে বলেছিলেন যে আমাদেরকে মেজরের পদমর্যাদা দেয়া হোক। এই ছিল অবস্থা। এখন সেই মেজরের যে কমান্ডটা, এটা এখন লেফটেন্যান্ট কর্নেল উন্নীত হয়েছে। তো যখনই একটা জেলাতে একজন লেফটেন্যান্ট কর্নেল, হয়তো ডিসি সাহেবের চেয়ে বয়স অনেক ছোট, কিন্তু তিনি ডেপোট হন, সেখানে তাঁবুর মধ্যে থাকেন বা একটা জায়গাতে থাকেন, কিন্তু সমস্ত ক্ষমতাটা আসলে তার কাছে চলে যায়। এই যে সমস্ত ক্ষমতাটা তার কাছে চলে যায়, এই যে ধারাবাহিকতাটা আমরা পেয়েছি 1957 সন থেকে। এবং 1957 সন থেকে এই যে মিলিটারি ব্যুরোক্রেসি যে সুপ্রিমেসি, সেই সুপ্রিমেসিটা আজকের দিন পর্যন্ত চলছে। আমাদের রাজনীতিবিদরা
মানে কোনো অবস্থাতেই ডিসিএসপি কে পাত্তা দিতে চায় না, কিন্তু কর্নেল সাহেব ডেকেছেন, তারপরে শেষে মেজর সাহেব ডেকেছেন, সঙ্গে সঙ্গে সে রাত 3টার সময় হোক সেই রাজনীতিবিদরা সেখানে উপস্থিত হবে। কর্নেল সাহেব আসছেন, হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। যাওয়ার আগে সবাই পশ্চাৎ দেশে হাতাতে থাকবে যে গেলে পিটনি পড়বে কিনা। এই যে আতঙ্কটা, এই আতঙ্কটা ভারতে নেই, এই আতঙ্কটা আমেরিকাতে নেই, এই আতঙ্কটা ইন্দোনেশিয়াতে নেই, এই আতঙ্কটা শ্রীলঙ্কা এবং যাকে বলা হয় সিঙ্গাপুরে কল্পনাই করা যায় না। এমনকি নেপালে এবং ভুটানে, মালদ্বীপে এই জিনিসটা কেউ কল্পনাই করতে পারে না। সেখানে রাজনীতিবিদরা অনেক ক্ষমতাধর, কিন্তু আমাদের এই জায়গাটাতে, অর্থাৎ জাস্ট লাইক মানে আপনার মিশর, জাস্ট লাইক ইরাক, লিবিয়া, এরপরে এখন ইরান, এরপরে পাকিস্তান, বাংলাদেশ, সেম ক্যাটাগরির অবস্থাতে আসছে। এখানে আমরা যারা পলিটিশিয়ান আছি, আমরা একে অপরকে অপদস্থ করার জন্য এবং একে অপরকে ছোট করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করছি, এবং কোনো অবস্থাতেই এখানে 3 থেকে 4টি সেট পলিটিক্যাল ময়দানে কাজ করে। যেমন যে এখন ধরুন আওয়ামী লীগের যে সেটটি ক্ষমতার পুরো 17 বছর পোলাও কোনো মাখন খেয়েছে, এদের একটা গ্রুপ মরে গেছে, একটা গ্রুপ বিদেশে মানে টাকা পয়সা উপার্জন করে তারা আর জীবনে রাজনীতি করবে না এবং করার দরকারও নেই। আর একটা গ্রুপ বসে আছে, তারা আবার দেশে আসবে, সবকিছু করবে। আবার অন্যদিকে যে গ্রুপটি বাংলাদেশে বসে এই বিপদের সময় আওয়ামী লীগের জন্য কাজ করছে, আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে এদের কাউকে ডাকা হবে না। ফলে আবার আওয়ামী লীগ আসলে ওই যে নব্য যে মিলিটারি ব্যুরোক্রেসি, নব্য দালাল, নব্য সাংবাদিক, মানে হোয়াট এভার মেবি যা কিছু বলে সবাইকে আপনারা দেখতে পাবেন। আবার আপনি বিএনপির দেখেন, বিএনপির যারা গত 17 বছর যারা মাঠে ছিলেন, ময়দানে ছিলেন, যাদের রক্ত ঝরেছে, আচ্ছা আপনি দেখেন তো রক্ত ঝরেছে কার কার? বয়সের বাবু রক্ত ঝরেছে, আচ্ছা, তারপর মোয়াজ্জেম হোসেন আলালের রক্ত ঝরেছে, এরপর অন্যান্য যে সমস্ত আরো মানে অনেক লোকের নাম আমি বলতে পারবো, শামসুজ্জামান দুদু থেকে শুরু করে আসাদুজ্জামান রিপন, সোহেল সাহেব আছেন, সবার রক্ত ঝরেছে রাজপথে। এর মধ্যে একমাত্র অ্যানি এবং সুলতান সালাউদ্দিন টুকু ছাড়া এই সরকারের মানে মন্ত্রী পরিষদে কয়জন আছেন? এর বাইরে যারা যারা সরকারের ভিতর থেকে বাইরে থেকে এসছেন, মানে যারা এই মুহূর্তে ক্ষমতা দেখাচ্ছেন, ক্ষমতা প্রয়োগ করছেন, এইগুলো দেখে মানে বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী রয়েছেন তারা সবাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মানে আগামীতে বিএনপি করবে, রাজনীতি করবে এই আগ্রহ, তারা এখন প্রতিদিন বলছে আল্লাহ আজরাইলকে তাড়াতাড়ি পাঠাও, আমরা মরে যাই, আমাদের সসম্মান একটা জানাজার ব্যবস্থা করে দাও। এরকম লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গুমড়ে গুমড়ে মরছে। আর যারা ক্ষমতা দেখাচ্ছে তারা আসলে গত 17 বছর মাঠে ছিল না। এরকম যখন একটা ভ্যাকুয়াম হয়, এই ভ্যাকুয়ামের মধ্যে পুলিশ ঢুকে যায়, এই ভ্যাকুয়ামের মধ্যে এসপি, ডিসি, ওসি ঢুকে যায়, এই ভ্যাকুয়ামের মধ্যে মিলিটারি ঢুকে যায়। আর যেহেতু মিলিটারি মাইন্ড সেট আপ হয়ে গেছে 1957 থেকে, ক্ষমতা যখন একসাথে ঘোর মানে ঘুরতে থাকে, চক্রাকারে ঘুরতে থাকবে, সেখানে যার লাঠিটা বেশি শক্তিশালী, যার সম্পর্কে মানুষের ভয় বেশি, সেই এখানে বিজয়ী হয়ে যায়। ফলে আমরা এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার জমানা থেকে ইউনূসের জমানা, ইউনূসের জমানা থেকে তারেক রহমান সাহেবের জমানা, এখানে রাজনীতির যে ফান্ডামেন্টাল যে দিকগুলো রয়েছে সেইগুলোর কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এখানে রাজনীতিবিদদের সম্মান কি বেড়েছে? বাড়েনি। এখানে সিভিল রাইট, সাধারণ মানুষের অধিকার কি স্বীকৃত হয়েছে? হয়নি। এখানে এই সমাজে বুক ফুলিয়ে জনগণ কথা বলবে আর জনগণের কথা অনুযায়ী সরকার রেসপন্ড করবে, হয়নি। এখানে কি হয়েছে? প্রধানমন্ত্রী কখন ছাতি ধরলেন তার স্ত্রীর মাথায়,
প্রধানমন্ত্রী কার দিকে তাকালেন, প্রধানমন্ত্রী কার সঙ্গে সেলফি তুললেন, মানে এই সমস্ত ক্ষমতা একদিকে দিয়ে পুরো ক্ষমতার যে চেইনটা আছে পুরো চেইনটাকে ক্যাস করে কেটে দেওয়া হচ্ছে। আর এই জিনিসগুলো যখন একটা কোনো দেশ এবং কোনো রাষ্ট্র এবং সমাজে ঘটতে থাকে, তখনই সেখানে একটা পঞ্চম বাহিনী, একটা রাজনৈতিক বিশৃঙ্খলা, একটি অরাজনৈতিক শক্তি, একটি সামরিক শক্তি, তারা ওত পেতে বসে থাকে ক্ষমতা আসার জন্য। এবং এখানে এরকম ঘটনাগুলো ঘটে যে ঘটনায় এরকম একটা পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।